নমস্কার, আমি দীপেন বসু, পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিষয়ক বিশেষজ্ঞ কমিটির সদস্য এবং স্বাস্থ্য শারীরিক শিক্ষার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক। করোনা অতিমারির কারণে দীর্ঘদিন বিদ্যালয়ের স্বাভাবিক পঠন পাঠন ব্যাহত হয়েছে। এই অবস্থায় শিক্ষার্থীদের ধারাবাহিক উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিষয়ক বিশেষজ্ঞ কমিটি, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের যৌথ উদ্যোগে সারা রাজ্যব্যাপী প্রাথমিক বিদ্যালয় স্তরের শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ কর্মশালায় রাজ্যের সমগ্র সম্মানীয় শিক্ষক শিক্ষিকাদের স্বাগত জানাই। আপনারা অবগত আছেন যে করোনা অতিমারির কারণে বিদ্যালয় এর স্বাভাবিক পঠন পাঠন দীর্ঘদিন ব্যাহত হয়েছে, কিন্তু শিক্ষার্থীদের এই যে সমস্যার সৃষ্টি হয়েছে তার নিরসনের জন্য পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর প্রথম থেকেই নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছেন। এই কর্মসূচির নবতম সংযোজন হল প্রাথমিক বিদ্যালয় স্তরের প্রতিটি ক্লাসের প্রতিটি শিক্ষার্থীদের জন্য শেখার সেতু বিষয়ক ব্রিজ ম্যাটেরিয়াল। এই ব্রিজ ম্যাটেরিয়ালের মাধ্যমেই আমরা শিক্ষার্থীদের যে লার্নিং গ্যাপ তৈরি হয়েছে সেই গ্যাপ নিরসনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি, এটা আপনারা অবগত আছেন। করোনা আবহে যখন শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে পারছে না, তখন শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের মাধ্যমে প্রতিটি ক্লাসের পাঠ্য বই আমরা শিক্ষার্থীদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি এবং এই পাঠ্য বইয়ের ম্যাটেরিয়াল বাংলার শিক্ষা পোর্টালে তুলে দেওয়ার মাধ্যমে আমরা বিভিন্ন দূরবর্তী স্থানে থাকা শিক্ষার্থীদের যাতে শিক্ষার পাঠ্যক্রম থেকে বঞ্চিত না হয় তার জন্য পদক্ষেপ গ্রহণ করেছি। অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের পঠন পাঠন প্রক্রিয়াটাও চালিয়ে যাওয়ার নিরন্তর প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। টিভির মাধ্যমে শিক্ষার্থীদের কাছে তাদের পঠন পাঠন বিষয়টা এগিয়ে নেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দূরভাষের মাধ্যমে শিক্ষার্থীদের প্রশ্নের যথাযথ উত্তর এবং শিক্ষার্থীদের সার্বিক সহায়তা প্রদানের প্রচেষ্টা শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে সারা রাজ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের চাহিদা অনুসারে অভিভাবক এবং মাতা কমিটির মাধ্যমে শিক্ষার্থীদের সহায়তার জন্য বিভিন্ন ম্যাটেরিয়াল এবং বিভিন্ন নির্দেশাবলী শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও শিক্ষার্থীরা যেহেতু বিদ্যালয়ে আসতে পারছেন না, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা শিক্ষার্থীদের ঘরে ঘরে পৌঁছে গিয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তার প্রদান করেছেন এবং জানেন আপনারা, সারা দেশের মধ্যে নজিরবিহীন যে প্রতিটি বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীদের জন্য অ্যাক্টিভিটি টাস্ক শিক্ষার্থীদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের যে লার্নিং গ্যাপ হয়েছে তার জন্য ব্রিজ ম্যাটেরিয়াল তৈরি করে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ারও প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীদের জন্য যে সময় যে প্রয়োজন অনুভব করেছেন শিক্ষা দপ্তর, শিক্ষক শিক্ষিকারা সেই সহায়তা শিক্ষার্থীদের জন্য প্রদান করা হয়েছে। শিক্ষক শিক্ষিকারা, অভিভাবক, শিক্ষা দপ্তর সকলে সমবেতভাবে এই প্রচেষ্টাকে উন্নততর রূপ দেওয়ার জন্য নিরন্তর নিয়োজিত আছেন। এই প্রচেষ্টার সাফল্য যেমন পাওয়া গেছে শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে, সেরকম জাতীয় স্তরেও এর স্বীকৃতি মিলেছে। কেন্দ্রীয় সরকারের বিচারে পশ্চিমবঙ্গ বৃহৎ রাজ্যগুলির মধ্যে সেরার সম্মান ভূষিত হয়েছে। শিক্ষার অধিকার আইন অনুযায়ী প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য যে কারিকুলাম তৈরি করা হয়েছে, সেই কারিকুলামের মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের সামুদায়িক বিকাশ। শিক্ষার্থীদের সামুদায়িক বিকাশ বলতে আমরা বুঝি শিক্ষার্থীর শারীরিক বিকাশ ও সূক্ষ্ম ও স্থূলপেশির বিকাশ, শিক্ষার্থীর মনোসামাজিক ক্ষেত্রের বিকাশ, শিক্ষার্থীর ভাষার বিকাশ,
শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশ, শিক্ষার্থীর নান্দনিক ও সৃষ্টিশীলতার বিকাশ। শিক্ষার্থীর এই 5টি ক্ষেত্রের বিকাশ যদি সুসংগবদ্ধভাবে হয় তাহলে শিক্ষার্থীর বৌদ্ধিক ক্ষেত্রের বিকাশ হয়, শিক্ষার্থীর মনোসঞ্চালন ক্ষেত্রের বিকাশ হয়, শিক্ষার্থীর অনুভূতি ক্ষেত্রের বিকাশ হয়। স্বাস্থ্য শারীর শিক্ষার ক্ষেত্রটি হচ্ছে শিক্ষার্থীর মনোসঞ্চালন ক্ষেত্রের বিকাশ। যদি এই 3টি ক্ষেত্রের সুষম বিকাশ হয় তাহলে শিক্ষার্থী কতগুলি গুণের অধিকারী হয়, অর্থাৎ তার জ্ঞানের বিকাশ ঘটে, তার দক্ষতার বিকাশ ঘটে, তার মূল্যবোধের বিকাশ ঘটে, তার আচরণের পরিবর্তন আসে। এই উন্নয়নের ফলে শিক্ষার্থীর জীবন কুশলতা বিকাশ এবং শিক্ষার্থীর জীবন দক্ষতার বিকাশ ঘটে, অর্থাৎ শিক্ষার্থী দৈনন্দিন জীবনে যে সমস্যার সম্মুখীন হয় সে সমস্যাগুলি সে সহজে নিরসন করতে পারে এবং জীবন পথে এগিয়ে যেতে পারে। যদি শিক্ষার্থীর মনোসামাজিক ক্ষেত্রের সুষম বিকাশ হয় তাহলে শিক্ষার্থীর যেমন অঙ্গ সঞ্চালনের দক্ষতার বিকাশ হয়, সেমনিভাবে ওই শিক্ষার্থীর বৌদ্ধিক ক্ষেত্রের বিকাশ হয় এবং শিক্ষার্থীর অনুভূতির ক্ষেত্রের বিকাশ হয়। গবেষণালব্ধ বিষয় থেকে আমরা জানতে পারি যে শিক্ষার্থী অঙ্গ সঞ্চালনের ক্ষেত্রের যদি সুষম বিকাশ হয় তাহলে শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশ এবং অনুভূতি ক্ষেত্রের বিকাশ হয়। মনোসঞ্চালন ক্ষেত্রের শিখন সামর্থ্য অর্জনের মাধ্যমে যদি শিক্ষার্থীর কম্পিটেন্সি গড়ে দেওয়া সম্ভব হয় তাহলে শিক্ষার্থীর বৌদ্ধিক ক্ষেত্র এবং শিক্ষার্থীর অনুভূতি ক্ষেত্র সুদৃঢ় হয়। আমাদের পাঠ্যক্রমের যে শিখন সামর্থ্য আছে সেই শিখন সামর্থ্যের ক্ষেত্রে আমাদের যদি শারীর শিক্ষার ক্ষেত্রে যে লার্নিং আউটকামগুলো আইডেন্টিফাই করা হয়েছে সেই লার্নিং আউটকামগুলো যদি সুষম বিকাশ হয় তাহলে শিক্ষার্থীর অন্যান্য ক্ষেত্রেও তার দক্ষতা অভিজ্ঞতা ক্ষেত্রেরও সামুদায়িক বিকাশ সুনিশ্চিত হবে। করোনা আবহে যেহেতু শিক্ষার্থী বিদ্যালয়ে আসতে পারছে না, সেখানে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। শিক্ষার্থী যখন বিদ্যালয়ে আসে, বিদ্যালয়ে আসার পথে যে বিষয়গুলিকে দেখে সেখান থেকে সে অভিজ্ঞতা লব্ধ করে। এই অভিজ্ঞতা তার জীবন দর্শনকে প্রভাবিত করে। শিক্ষার্থী যখন বিদ্যালয়ের গেট দিয়ে প্রবেশ করছে, একে অপরের সাথে কথোপকথন করছে, তাদের মধ্যে একটা অনুভূতির আদান প্রদান ঘটে। শিক্ষার্থী যখন বিদ্যালয়ে এসে তার নিজের স্কুল ব্যাগটা শ্রেণীকক্ষে রাখছে তখন তার মধ্যে শৃঙ্খলাবোধ গড়ে ওঠে। শিক্ষার্থী যখন প্রার্থনা সভায় সারিবদ্ধভাবে আসে তখন তাদের মধ্যে নেতৃত্বদান ক্ষমতা এবং দলগত সংহতি গড়ে ওঠে। শিক্ষার্থী যখন প্রার্থনা সভায় প্রার্থনা সঙ্গীত গায় তখন শিক্ষার্থীদের এই গানের সুরের মূর্ছনায় শিক্ষার্থীদের মধ্যে ছন্দবোধ ও নান্দনিকতার বিকাশ ঘটে। শিক্ষার্থীরা যখন প্রতিদিন তার প্রার্থনা সভায় দেশাত্মবোধক জাতীয় সঙ্গীতটি গায় তখন শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধ গড়ে ওঠে। শিক্ষার্থীরা যখন প্রার্থনা সভায় তার পোশাক পরিচ্ছদের পরিচ্ছন্নতা পরীক্ষা করে এবং একে অপরের পরিচ্ছন্নতা নিয়ে মতামত প্রদান করে, সেক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধান সম্পর্কে একটা সচেতনতা গড়ে ওঠে। শিক্ষার্থীরা নিজেদের মধ্যে সুস্থ থাকার পদ্ধতিগুলো জানতে পারে। প্রার্থনা সভায় শিক্ষার্থীরা যখন মনীষীর বাণী থেকে উদ্ধৃতি অন্যান্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরার সুযোগ পায় তখন তাদের মধ্যে মূল্যবোধের বিকাশ ঘটে এবং যে শিক্ষার্থী এই বাণীটা শুনছেন সেই
মনীষী সম্বন্ধে তাদের মধ্যে একটা আদর্শ বোধ গড়ে ওঠে। শিক্ষার্থীরা যখন ওই দিনের সংবাদ থেকে বা সংবাদপত্র থেকে বা বৈদ্যুতিন মাধ্যম থেকে সেরা সংবাদটি তুলে ধরেন, তখন বিশ্বজগৎ সম্পর্কে তাদের মধ্যে একটা সুস্পষ্ট ধারণা গড়ে ওঠে। শিক্ষার্থী যখন ওই দিনের তাৎপর্য শিক্ষক শিক্ষিকার কাছে শোনেন, ওই দিনটা পালনের একটা আদর্শ রূপরেখা শিক্ষার্থীদের মধ্যে গড়ে ওঠে। শিক্ষার্থী যখন কয়েকটি খালি হাতের ব্যায়াম ওই প্রার্থনা সভায় করেন, তখন শিক্ষার্থীদের মধ্যে অঙ্গ সঞ্চালনের দক্ষতার সাথে সাথে শিক্ষার্থীদের শরীরচর্চা ও স্বাস্থ্য বিষয়ক একটা সুস্পষ্ট ধারণা গড়ে ওঠে। শিক্ষার্থী যখন বিদ্যালয়ের শিক্ষকের নির্দেশ শোনেন, তখন আদেশ পালনের যে আনুগত্য সেটা শিক্ষার্থীদের মধ্যে গড়ে ওঠে। শিক্ষার্থীরা যখন শ্রেণীকক্ষে প্রবেশ করে, তখন বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা ও অনুশাসন সম্পর্কে তাদের মধ্যে একটা সুস্পষ্ট ধারণা গড়ে ওঠে। বিদ্যালয়ের পঠন পাঠনে যখন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে, স্বাস্থ্য শারীরিক শিক্ষার শ্রেণী পঠন পাঠনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সুস্থতা ও জীবন দর্শন ও স্বাস্থ্য বিষয়ক সাক্ষরতা সম্পর্কে তাদের মধ্যে একটা ধারণা গড়ে ওঠে। পুষ্টি, সুস্থতা ও নিরাপত্তা বিষয়ে তাদের মধ্যে একটা সুস্পষ্ট ধারণা গড়ে ওঠে। খেলায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ফান্ডামেন্টাল মুভমেন্ট স্কিল সম্পর্কে যেমন দক্ষতা গড়ে ওঠে, সে সম্পর্কে তাদের জীবনে প্রয়োগ করবার ক্ষেত্রেও কুশলী হয়ে ওঠে। দলগত সংহতি, জাতীয় সংহতি শিক্ষার্থীরা খেলার মাঠ থেকেই শেখে। অনুরূপভাবে অন্যান্য বিষয়ের শ্রেণীপাঠ থেকেও শিক্ষার্থীদের মধ্যে ফাংশনাল লিটারেসি ও নিউমারেসি সম্পর্কে ধারণা গড়ে ওঠে। সহযোগিতা, সহমর্মিতা, সমানুভূতি সম্পর্কে তাদের মূল্যবোধ গড়ে ওঠে। চারপাশের পরিবেশ সম্পর্কে তাদের মধ্যে একটা সুস্পষ্ট ধারণা গড়ে ওঠে। কিন্তু এই করোনার আবহে শিক্ষার্থীরা যখন বিদ্যালয়ে আসতে পারছেন না, তারা কিন্তু এই অভিজ্ঞতা ভিত্তিক যে লব্ধ জ্ঞান, সেক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। কথোপকথনের মাধ্যমে যে জ্ঞান অর্জন করা যায়, সে যেহেতু শিক্ষক, শিক্ষার্থী, বন্ধু, সহপাঠীদের সাথে এ বিষয়ে আলোচনা করার সুযোগ পাচ্ছেন না, তাহলে মৌলিক কিছু কিছু দক্ষতা যেগুলি একমাত্র বিদ্যালয়ের পঠন পাঠনের ক্ষেত্রে অর্জন করা সম্ভব, সেক্ষেত্রে কিন্তু তারা সেই দক্ষতা থেকে বঞ্চিত হচ্ছে। এই শিক্ষার্থীদের পঠন পাঠন প্রক্রিয়া ব্যাহত হওয়ার ফলে শিক্ষার্থীদের মধ্যে কাম্য শিখন সামর্থ্যে পৌঁছানোর ক্ষেত্রে কিছু লার্নিং গ্যাপ তৈরি হয়েছে। এই লার্নিং গ্যাপ সমস্যা সমাধানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর, বিদ্যালয় শিক্ষা বিষয়ক বিশেষজ্ঞ কমিটি, সমগ্র শিক্ষা মিশন ও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্যোগে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতিটি ক্লাসের জন্য শেখার সেতু বিষয়ক ব্রিজ ম্যাটেরিয়াল তৈরি করা হয়েছে। প্রথম শ্রেণীর ক্ষেত্রে স্বাস্থ্য শারীরিক শিক্ষার যে ভাবমূল, সেটি হচ্ছে দেশাত্মবোধ ও মূল্যবোধ, বোধচারী ও ছড়ার ব্যায়াম, সুষ্ঠু দেহভঙ্গি গঠন ও সুঅভ্যাসের শিক্ষা, যোগাসন ও বিনোদনমূলক খেলা, খালি হাতের ব্যায়াম ও জিমন্যাস্টিক্স ও পথ নিরাপত্তার শিক্ষা। এটি হচ্ছে এই শ্রেণীর জন্য নির্ধারিত পাঠ্যক্রম। কিন্তু যে শিক্ষার্থী ক্লাস 1-এর পাঠ্যক্রমে অংশগ্রহণ করছেন, সেই শিক্ষার্থী কিন্তু প্রাথমিক স্তরের যে পাঠ, সেই পাঠের ক্ষেত্রেও তার কিছু লার্নিং গ্যাপ থেকে গেছে। তাই প্রথম শ্রেণীর যে সেতু পাঠ,
সেখানে কিন্তু পূর্ববর্তী যে লব্ধ অভিজ্ঞতা নিয়ে শিক্ষার্থীর ওই শ্রেণীতে পঠন পাঠনে অংশগ্রহণ করার কথা ছিল, সেখানে যে ঘাটতি তৈরি হয়েছে সেগুলোকে পূরণ করার চেষ্টা করা হয়েছে। অনুরূপভাবে দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে ভাবমূল হচ্ছে মূল্যবোধের শিক্ষা ও দেশাত্মবোধ, প্রকৃতিপাঠ, স্বাস্থ্যের যত্ন ও স্বাস্থ্য সচেতনতা, খেলার মাধ্যমে শেখা, বিনোদনমূলক খেলা ও লোকক্রিয়া, অ্যাথলেটিক্স, যোগাসন, ব্রতচারী ছড়ার ব্যায়াম ও নিরাপত্তামূলক শিক্ষা ও পথ নিরাপত্তা শিক্ষা। অনুরূপভাবে তৃতীয় শ্রেণীর ভাবমূল হচ্ছে সুভাষ গঠনের শিক্ষা, অনুকরণ জাতীয় খেলার মাধ্যমে অঙ্গ সঞ্চালনের অভিজ্ঞতা লাভ, যোগাসন, ব্যক্তিগত সুরক্ষা, দেশীয় খেলা, ব্রতচারী ছড়ার জ্ঞান এবং শিশুর নিরাপত্তা ও স্বাস্থ্য সচেতনতা। চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে স্বাস্থ্য শারীর শিক্ষার ভাবমূল হচ্ছে ব্রতচারীর গান, খেলতে খেলতে পড়া, পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্যবিধান, প্রাথমিক চিকিৎসা, বিপর্যয় মোকাবিলার শিক্ষা, বিদ্যালয় স্বাস্থ্যবিধান, নির্মল বিদ্যালয়, শিশু সংসদ ও কন্যাশ্রী। পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে স্বাস্থ্য শারীর শিক্ষার ভাবমূল হচ্ছে পথ নিরাপত্তার শিক্ষা, পুষ্টি ও রক্তাল্পতা বিষয়ক অধ্যায়, শান্তির শিক্ষা, সংক্রামক রোগ, আগুন বিষয়ক সচেতনতা ও যোগাসন। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতিটি শ্রেণীর যে ভাবমূল আছে সেই ভাবমূলের ওপর ভিত্তি করেই আমাদের এই ব্রিজ ম্যাটেরিয়াল তৈরি করা হয়েছে। অর্থাৎ যেহেতু তার পূর্ববর্তী দুটি ক্লাসের কাম্য শিখন সামর্থ্য অর্জনের ক্ষেত্রে কিছু ঘাটতি রয়ে গেছে, তাই পরবর্তী ক্লাসে শুরুর আগে সেই ঘাটতি মেটাবার জন্য এই ব্রিজ ম্যাটেরিয়ালের প্রস্তুত করা হয়েছে। তারই রিফ্লেকশান আমাদের এই ব্রিজ ম্যাটেরিয়ালের কারিকুলামে আপনারা দেখতে পাচ্ছেন। ব্রিজ ম্যাটেরিয়ালের মাধ্যমে আমরা সেই শ্রেণীর জন্য নির্ধারিত কাম্য শিখন সামর্থ্যে পৌঁছানোর জন্য পূর্ববর্তী ক্লাসের যে যে বিষয়গুলি দরকার সেগুলোই আমরা এই ব্রিজ ম্যাটেরিয়াল তুলে ধরেছি। প্রাক প্রাথমিক ক্ষেত্র শ্রেণীর লব্ধ জ্ঞান এবং প্রথম শ্রেণীর লব্ধ জ্ঞানের ক্ষেত্রেও তার লার্নিং গ্যাপ থেকে গেছে। অনুরূপভাবে তৃতীয় শ্রেণীর ক্ষেত্রেও প্রথম ও দ্বিতীয় শ্রেণীর যে লব্ধ জ্ঞান সেক্ষেত্রেও কিছু তার লার্নিং গ্যাপ থেকে গেছে। এই যে অবস্থা, তাহলে শিক্ষার্থীর শারীর শিক্ষার কর্মসূচিতে অংশগ্রহণের যে ক্ষেত্রটি ছিল সেটি সংকুচিত হয়েছে এই করোনার আবহে। এক্ষেত্রে তার ফান্ডামেন্টাল মুভমেন্ট স্কিল গঠনের ক্ষেত্রে, তার যোগাসনের মাধ্যমে লব্ধ অভিজ্ঞতা জ্ঞানের ক্ষেত্রে কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে শিক্ষার্থীদের। আরেকটি ক্ষেত্র, শিক্ষার্থী যে পাঠ্যক্রম থেকে যে লব্ধ জ্ঞান অর্জন করে সেক্ষেত্রে তার ত্রুটি থেকে গেছে। আমি এখানে 5 বসালাম, আমি এখানে 8 বসালাম, আমি এখানে 6 বসালাম, 4 বসালাম, আমি এখানে 1 বসালাম। আর হলো গিয়ে 8 আর 5 কত হবে? 8, 9, 10, 11, 12, 13। এই যে আমরা লিখবো মানে 13টি, আর হাতের আকার উপরে চলে যাবে। আর হলো গিয়ে 4 আর 1 5, আর হলো গিয়ে 5 আর 1 6, এখানে বসালাম 6। গুনে পরে গুনতে হবে তো। 1 2 3 1 10 1 11 1 2 12 1 10 3 1 10 4 14 1 10 5 15 1
দুয়ে শূন্য। দুয়ে দুয়ে শূন্য একটা, এক, এক, দুই, তিন, চার, পাঁচ। করোনা আবহে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকার ফলে অভিজ্ঞতা ভিত্তিক যে শিখন দক্ষতা শিক্ষার্থীদের লাভ করবার কথা ছিল সেগুলি ব্যাহত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে মানসিক চাপ ও উদ্বেগ বেড়েছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হয়েছে। শিক্ষার্থীদের ফান্ডামেন্টাল লিটারেসি এবং নিউম্যারেসির ক্ষেত্রেও শিক্ষার্থীদের কম্পিটেন্সি গড়ে ওঠার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। এই সমস্যাগুলি দূর করবার ক্ষেত্রে আমাদের সকলের সমবেতভাবে এই সমস্যা উত্তরণের জন্য কাজ করতে হবে। করোনা আবহে শিক্ষার্থীদের সুস্থতা এবং সুস্বাস্থ্য গড়ে তোলা আমাদের কাছে এখন একটা চ্যালেঞ্জ। তার গৃহ পরিবেশে প্রতিদিন কিছু সময় যোগাসন, খালি হাতের ব্যায়াম ও শরীরচর্চা তার গৃহ পরিবেশে অনুশীলন করতে পারে, সে বিষয়ে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। সুখাসন। শ্বাসক্রিয়া স্বাভাবিক। প্রথমে দু পা সামনের দিকে সমানভাবে ছড়িয়ে মাটিতে বসতে হয়। তারপর ডান পা ভাঁজ করে ডান পায়ের পাতা বাঁ উরুর নিচে রাখতে হয়। এইরূপভাবে বাঁ পা ভাঁজ করে বাঁ পায়ের পাতা ডান উরুর নিচে রাখতে হয়। মেরুদণ্ড সোজা ও টান টান রাখতে হয়। দু হাত দু হাঁটুর ওপরে থাকবে। মনে মনে 10 গোনা। অভ্যাস হয়ে গেলে ধীরে ধীরে 30 পর্যন্ত গোনা যেতে পারে। ভদ্রাসন। শ্বাসক্রিয়া স্বাভাবিক থাকবে। দু পা সামনের দিকে ছড়িয়ে মেরুদণ্ড সোজা করে মাটিতে বসতে হয়। দুটি হাঁটু ভাঁজ করে দু পায়ের তলা জোড়া করে দু হাত দিয়ে ধরে আস্তে আস্তে দু গোড়ালি দেহ সংলগ্ন করতে হবে। এরপর দু হাতের তালু দিয়ে দু হাঁটুকে চেপে ধরতে হয়, যেন মাটি থেকে হাঁটু ওপরে উঠে না যায়। মনে মনে 10 গোনা পর্যন্ত অভ্যাস করতে হয়। অভ্যাস হয়ে গেলে ক্রমশ সময় বাড়ানো যেতে পারে। ভেকাসন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। প্রথমে বজ্রাসনে বসতে হয়। এরপর দু হাঁটু ফাঁক করতে হয়। দু হাতের দু তালু খোলা রেখে দু হাত কনুই পর্যন্ত মাটিতে ঠেকিয়ে রাখতে হয়। এবার সামনের দিকে বুক ও থুতনি মাটিতে রাখতে হয়। ধীরে ধীরে দু কনুই টেনে নিয়ে এসে দু হাঁটুতে ঠেকাতে হয়। প্রথম প্রথম 10 থেকে 20 গোনা পর্যন্ত অবস্থান করতে হয়। অভ্যাস হয়ে গেলে সময় বাড়ানো যেতে পারে।
ভুজঙ্গাসন। শ্বাসক্রিয়া স্বাভাবিক, অর্থাৎ আমরা প্রত্যহ যেভাবে শ্বাস প্রশ্বাস নিই এবং ছাড়ি সেই রকম থাকবে। উপুর হয়ে শুতে হবে, পা সোজা এবং জোড়া থাকবে। দু হাত কনুই থেকে ভাঁজ করে আঙুলের ডগা কাঁধে রাখতে হবে। এবার কোমরের ওপর জোর দিয়ে নাভি থেকে শরীরের উপরিভাগ মাটি থেকে তুলতে হবে। মনে মনে 10 গুনতে হবে। অভ্যাস হয়ে গেলে ক্রমশ বাড়ানো যেতে পারে। বৃক্ষাসন। শ্বাসক্রিয়া স্বাভাবিক থাকবে। প্রথমে সোজা হয়ে দাঁড়াতে হয়। এবার ডান পা হাঁটু থেকে মুড়ে ভাঁজ করে বা উরুর ভেতর পাশের অংশে ডান পায়ের তালু লাগিয়ে রাখতে হবে। এই অবস্থায় বাঁ পায়ে দাঁড়িয়ে ব্যালেন্স করতে হয়। ভাঁজ করা পা দেহের পাশের দিকে থাকে। 2 হাত কনুই থেকে ভাঁজ করে নমস্কারের ভঙ্গিতে বুকের মাঝখানে রাখতে হয়। দৃষ্টি সামনের দিকে থাকবে, পা সোজা থাকবে। 10 পর্যন্ত গুনে পা বদল করে অনুরূপভাবে ডান পায়ে ভর দিয়ে দাঁড়াতে হয়। মনে মনে 10 গোনা পর্যন্ত স্বাভাবিক শ্বাস প্রশ্বাস। অভ্যাস হয়ে গেলে ক্রমশ সময় বাড়ানো যেতে পারে। ধ্যান। পদ্মাসনে মাটিতে বসতে হয়। মেরুদণ্ড সোজা রেখে 2 হাত 2 হাঁটুর উপর সোজা করে রাখতে হয়। তর্জনী ও বুড়ো আঙুল ছুঁয়ে বাকিগুলো সোজা। চোখ বন্ধ রাখতে হবে। এই সময় গভীরভাবে শ্বাস নেব এবং ছাড়ব এবং এই অবস্থায় ধ্যান করব। সূর্য, চন্দ্র, জ্বলন্ত মোমবাতি বা আলো, জ্যোতি, আকাশ, মেঘ, জল, শব্দযন্ত্রের সঙ্গীত, যাদের গুরুদেব আছে অথবা পিতামাতা, ঈশ্বর বা গড বা আল্লাহ, যে কোনো একটির গভীরভাবে চিন্তা করা প্রয়োজন। চোখ বন্ধ অবস্থায় প্রথম 1 মিনিট ক্রমশ বাড়িয়ে 5 মিনিট এই অবস্থায় থাকতে হয়। যষ্ঠী আসন। শ্বাসক্রিয়া স্বাভাবিক থাকবে। প্রথমে 2 পা ছড়িয়ে চিত হয়ে শুতে হয়। এবার 2 হাত মাথার উপরে তুলতে হবে। 1 হাতের বুড়ো আঙুল দিয়ে অন্য হাতের বুড়ো আঙুল জড়িয়ে ধরতে হবে। ওপরের দিকে টান টান করতে হবে। 2 পা জোড়া করে নিচের দিকে টান টান করে রাখতে হয়, যেন লাঠির মতো টান টান অবস্থায় থাকে। আর চোখ কিন্তু বন্ধ থাকবে। মনে মনে 10 গুনতে হয়। অভ্যাস হয়ে গেলে সময় অবশ্যই বাড়ানো যেতে পারে।
শবাসন। শ্বাসক্রিয়া স্বাভাবিক, কিন্তু অত্যন্ত ধীরে ধীরে শ্বাস নিতে হবে। প্রথমে বজ্রাসনে বসতে হবে। কনুই ভেঙে আধশোয়া অবস্থায় পিঠ মাটিতে লাগিয়ে শুয়ে পড়তে হবে। দু পা সোজা করে দিতে হয়। দু হাত দেহের দুপাশে সোজা করে রাখতে হবে। ঘুমিয়ে থাকার মতো চোখের পাতা বন্ধ রাখতে হয়, যেন চোখের পাতা কুঁচকে না থাকে। এই অবস্থায় দেহ এবং হাত পা শিথিল করে রাখতে হয়। আমাদের পাঠ্যক্রম যেহেতু ইন্টিগ্রেটেড পাঠ্যক্রম, অর্থাৎ শিক্ষার্থী যখন খেলাধুলায় অংশগ্রহণ করবে সেখান থেকে সে পড়ার বিষয়ে জ্ঞান লাভ করবে, এবং সে পড়ায় যখন অংশগ্রহণ করছে তখন সে খেলার মাঝে, অর্থাৎ শিক্ষার্থী খেলতে খেলতে পড়বে এবং পড়তে পড়তে সে খেলার আনন্দ লাভ করবে। প্রথম শ্রেণীর ক্ষেত্রে শিক্ষার্থী যে ধারণাগুলো নিয়ে আসে, যে ভাবমূলের অভিজ্ঞতা নিয়ে আসে, সেক্ষেত্রে শিক্ষার্থীর স্বাস্থ্য ও সুস্থতার ধারণা, আমি আমার পরিবারের ধারণা, গাছপালা, ফলমূল, যানবাহন, সমাজে সাহায্যকারীর ভূমিকা, আমাদের পরিবেশ, পোশাক পরিচ্ছদ, সুস্থতা, এই যে লব্ধ জ্ঞান নিয়ে সে প্রথম শ্রেণীতে অবতীর্ণ হতো, সেক্ষেত্রে তার যে ঘাটতি থেকে গেছে, আমরা প্রথম শ্রেণীর যে ব্রিজ ম্যাটেরিয়াল তৈরি করেছি সেখানে কিন্তু প্রথমেই এ বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। অর্থাৎ শিক্ষার্থী প্রথমেই তার ব্রিজ ম্যাটেরিয়ালের প্রথম পেজেই সে যে বিষয়টি পাবে, আঁকতে আঁকতেই সে কিন্তু অজান্তেই কখন বর্ণ চিনতে শিখবে, বর্ণ পড়তে পারবে, এবং সে পড়ার দক্ষতা অর্জন করবে। এখানে আমরা কি করেছি, প্রথমেই শিক্ষার্থীকে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের যে বর্ণের সাথে তাকে পরিচিত করা হয়েছে। গাণিতিক সংখ্যাগুলো শিক্ষার্থী লিখতে ও আঁকতে শিখেছে। বিভিন্ন পশু পাখি বা ছবি থেকে সে বর্ণকে খুঁজে বের করতে শিখেছে। অর্থাৎ শিক্ষার্থীর পড়ার বিষয়ে সাহায্য করবার সাথে সাথে আমরা শিক্ষার্থীর সূক্ষ্ম ও স্থূল পেশির বিকাশ যেমন ত্বরান্বিত করতে চেয়েছি এই ব্রিজ ম্যাটেরিয়ালের মাধ্যমে, তেমনি শিক্ষার্থীর পঠনগত দক্ষতা, লিখনগত দক্ষতা, এগুলোকেও আমরা এনশিওর করতে চেয়েছি। অর্থাৎ শারীর শিক্ষার পাঠ্যক্রম হচ্ছে একটা ইন্টিগ্রেটেড পাঠ্যক্রম। এরকম অনুরূপভাবে তৃতীয় শ্রেণীর যে লব্ধ জ্ঞান, সুঅভ্যাসের শিক্ষা, সংক্রামক রোগ সম্পর্কে ধারণা, প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে ধারণা, সেই সব বিষয়গুলোকে আমরা চতুর্থ শ্রেণীতে তুলে ধরেছি। পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে শিশুর সুস্থতা বিষয়ে, স্বাস্থ্য সচেতনতা বিষয়ে তার মধ্যে সচেতনতা গড়ে তোলার আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। দীর্ঘ 70 মিনিট কোনো ফুটবল খেলার ক্ষেত্রে একজন খেলোয়াড়কে যেমন 15 থেকে 20 মিনিট ওয়ার্মিং আপ এক্সারসাইজ করতে হয়, তাকে ওই খেলার উপযোগী শারীরিক মানসিকভাবে তাকে তৈরি হওয়ার জন্য, সেরকম ব্রিজ ম্যাটেরিয়াল ওই শ্রেণীর শিক্ষার্থীকে ওই শ্রেণীর পাঠের উপযোগী করে গড়ে তুলতে সাহায্য করবে। অর্থাৎ শিক্ষার্থী সহজ সরল সাবলীলভাবে ব্রিজ ম্যাটেরিয়ালের মাধ্যমে নিজ নিজ ক্লাসে সহজভাবেই শিখন সামর্থ্যগুলো অর্জন করতে পারবে। আর শিখন সামর্থ্যগুলো অর্জন করার মধ্যেই শিক্ষার্থীর কম্পিটেন্সি গড়ে উঠবে। এবার আসা যাক এই ব্রিজ ম্যাটেরিয়ালের মধ্যে কি আছে। ব্রিজ ম্যাটেরিয়ালের প্রতিটি অধ্যায়ের এবং প্রতিটি বিষয়ের ওপর ভিত্তি করে কিছু নমুনা কোশ্চেন তুলে ধরা হয়েছে।
প্রশ্নপত্রের মাধ্যমে শিক্ষার্থী তার মূল্যায়ন করতে পারবেন। সেটি নিজে নিজেও করতে পারবেন এবং শিক্ষকের সহায়তাও সেই কাজটি করতে পারবেন। এই যে অ্যাক্টিভিটি, ব্রিজ ম্যাটেরিয়ালের অ্যাক্টিভিটি এবং অ্যাক্টিভিটি টাস্কের অ্যাক্টিভিটি, এই ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কী? শিক্ষক এই অ্যাক্টিভিটি টাস্ক যখন দেখছেন তার আগে কিন্তু শিক্ষককে এই সেতুপাঠের বিষয়টি শিক্ষার্থীকে কাছে কিন্তু সহজ সরলভাবে উপস্থাপন করতে হবে। অর্থাৎ শিক্ষক এই ব্রিজ ম্যাটেরিয়ালের বিষয়টি শিক্ষার্থীর কাছে প্রথমে তুলে ধরবেন। এই তুলে ধরার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একজন অনুভূতি সম্পন্ন শিক্ষকই এই কাজটি তার সাবলীল দক্ষতায় করে থাকেন। আমাদের বিশ্বাস আমাদের রাজ্যের প্রতিটি শিক্ষক এই কাজটি সুনিপুণভাবে করতে সমর্থ। যখন ঘুড়ি ওড়াবার ক্ষেত্রে যখন আমরা ঘুড়িটাকে খুব উঁচুতে তুলে ধরতে চাই, তখন আমাদের কিছু কিছু ক্ষেত্রে ক্রমাগত সুতো ছাড়তে হয়। ঘুড়িটাকে উপরে তোলার ক্ষেত্রে সুতোটাকে গুটিয়ে নিতে হয় লাটাই গোটানোর মাধ্যমে। কোন ক্ষেত্রে শিক্ষক কোন বিষয়ে কীরকমভাবে অবতারণা করবেন সেটা শিক্ষক নিজে ঠিক করবেন। যে বিষয়ের ক্ষেত্রে যতটা প্রয়োজন ব্রিজ ম্যাটেরিয়ালের সহায়তা নেওয়া সেটা নেবেন, যে ক্ষেত্রে মূল পাঠ্যক্রমের যে সহায়তা নেওয়া সেটা নেবেন। শিক্ষকই এটাকে সুনিপুণভাবে করতে সমর্থ হবেন। শিক্ষক যখন ব্রিজ ম্যাটেরিয়ালের মূল্যায়ন করছেন তখন তিনি শুধুমাত্র প্রশ্নোত্তরের ভুল এবং ঠিক এটি চিহ্নিতকরণ করেই তিনি কিন্তু থেমে থাকবেন না। শিক্ষকের প্রধান দায়িত্ব হল শিক্ষার্থীর সবলতা এবং দুর্বলতা চিহ্নিত করার। সবলতার জন্য শিক্ষার্থীকে আরও উৎসাহিত করা, আরও উন্নততর স্তরের শিক্ষার্থীকে পৌঁছে দেওয়ার জন্য প্রচেষ্টা গ্রহণ করা, এবং যে শিক্ষার্থীর দুর্বলতা তিনি চিহ্নিতকরণ করেছেন সেটাকেও সবলতায় রূপান্তরিত করার জন্য শিক্ষার্থীকে নিরন্তর সহায়তা প্রদান করবেন এবং তাকে উৎসাহিত করবেন। আদর্শ উত্তরের রূপরেখাও তিনি শিক্ষার্থীর কাছে তুলে ধরবেন। শিক্ষার্থীর বৌদ্ধিক ক্ষেত্রের বিকাশের ক্ষেত্রে আমাদের যে বিষয়টি প্রধানত নজর দিতে হবে, এই করোনা আবহে শিক্ষার্থীরা বিভিন্ন শ্রেণীতে অবস্থান করছেন। অর্থাৎ শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতার লেভেল একই স্থানে নেই। তাই আমাদের উদ্দেশ্য প্রতিটি শিক্ষার্থীকে নির্দিষ্ট কাম্য শিখন সামর্থ্যে নিয়ে যাওয়া। তাই আমাদের বেসলাইন সার্ভের মাধ্যমে শিক্ষার্থীর অবস্থান যেমন জানতে হবে এবং ব্রিজ ম্যাটেরিয়াল এবং মূল পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীকে কাম্য শিখন সামর্থ্যে পৌঁছে দিতে হবে। এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। বৌদ্ধিক ক্ষেত্রের বিকাশ 6টি স্তরের উপর নির্ভর করে। আমাদের মূল বিচার্য বিষয় কিন্তু 3টে স্তর। প্রথম হচ্ছে শিক্ষার্থীর রিমেম্বারিং জোন, শিক্ষার্থীর আন্ডারস্ট্যান্ডিং জোন এবং শিক্ষার্থীর অ্যাপ্লিকেশান জোন। আমাদের প্রধান এবং প্রথম লক্ষ্য হচ্ছে যে শিক্ষার্থী রিমেম্বারিং জোনে আছে তাকে আন্ডারস্ট্যান্ডিং জোনে নিয়ে যা, যে শিক্ষার্থী আন্ডারস্ট্যান্ডিং জোনে আছে তাকে অ্যাপ্লাইং জোনে নিয়ে যাওয়া। অর্থাৎ শিক্ষার্থী যে জ্ঞান অর্জন করবে সেই জ্ঞান হাতে কলমে প্রয়োগ করতে পারবে, সেই জ্ঞান তার জীবনে প্রয়োগ করতে পারবে। এটাই আমাদের প্রথম এবং প্রধান মূল উদ্দেশ্য। শিক্ষক নানাবিধ কর্মসূচির মাধ্যমে যে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীর উন্নয়নে, সেই প্রচেষ্টাকে আরও সুদৃঢ় করতে হবে। অনলাইন, অফলাইন এবং বিকল্প অফলাইনের মাধ্যমে
শিক্ষার্থীর ঘরে ঘরে আমাদের পৌঁছে যেতে হবে। শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী আমাদের সেই সহায়তা প্রদান করতে হবে। তাই প্রতিটি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সকলের সহায়তায় সে কাম্য শিখন সামর্থ্যে পৌঁছাবে, এটাই আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য। যতদিন শিক্ষার্থী বিদ্যালয়ের স্বাভাবিক পঠন পাঠনে অংশগ্রহণ করতে না পারছে, ততদিন আমাদের সকলকেই শিক্ষার্থীর ঘরে ঘরে পৌঁছে যেতে হবে। শিক্ষার্থীর চাহিদা অনুসারে আমাদের সেই সহায়তা যা আমরা পূর্বে চালিয়ে আসছি সেটাকে আরও সুদৃঢ় করতে হবে। একটা কুড়িকে ফুল হয়ে গড়ে উঠবার জন্য যেমন পরিচর্যা ও যত্নের প্রয়োজন, তেমনি আমাদের শিক্ষক শিক্ষিকাদের সহচর্যে ও যত্নে শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত শিখন সামর্থ্যে পৌঁছাবে, এটা আশা রাখি। শিক্ষার্থীর মঙ্গলে সমগ্র শিক্ষা সমাজ, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর ও সমগ্র শিক্ষা মিশনের এই উদ্যোগকে আমরা শিক্ষার্থীর কাছে যথাযথভাবে পৌঁছে দিতে পারব, এই আশা রাখি। এই বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমরা চাই শিক্ষার্থীর মঙ্গল হোক আপনার আমার সকলের সার্বিক সহযোগিতায়।